রাতুল আল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আসলে আজকের এই ভিডিওটা মূলত যারা অনার্স ফার্স্ট ইয়ারে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে শুধু তাদের জন্যই, আর অন্যরা যদি দেখেন তাহলে কোনো সমস্যা নাই। তো আশা করি এই করোনা পরিস্থিতিতে সকলেই নিজেকে সুস্থ রাখার জন্য সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন, আর আলহামদুলিল্লাহ আমি এখনও ভালো আছি। তো তো আসলে পড়াশোনা, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে পড়াশোনা নিয়ে কথা হয়, তো প্রায় ওরা বলে যে পড়াশোনা ওই রকমভাবে হচ্ছে না, আমারও ওই রকমভাবে হচ্ছে না। তাই পড়াশোনা কিভাবে করা যায়, তো এই জন্যই আমি একটা পদ্ধতি বেছে নিলাম, সেটা হচ্ছে নিজে যেতটুকু বুঝি ওইটুকুর উপর মানে একটা লেকচার তৈরি করা আর কি। তো আমি আজকে আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতি নিয়ে। আসলে অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা নাকি সকলেই মনে করে আসলে অনেক কঠিন সাবজেক্ট, কিন্তু আমি মনে করি অর্থনীতি কঠিনও বলা যায় আবার সহজও বলা যায়। আসলে কঠিন কখন বলা যায়, যখন তুমি অর্থনীতিকে বাস্তবের সাথে রিলেটেড করে, মানে রিলেশন তৈরি করে পড়াশোনা করতে পারো না, তখন তোমার কাছে কি অর্থনীতি অনেক কঠিন লাগবে। কিন্তু যখনই অর্থনীতিকে তুমি বাস্তবতার সাথে একটা রিলেশন তৈরি করে পড়াশোনা করবা, তখন অবশ্যই অর্থনীতি দেখবা যে অনেক মজার একটা সাবজেক্ট। তো লেকচার শুরু করার আগে আমি বলতেছি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বোঝানোর সময়, তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে দিবে। আর আমিও তো একটা স্টুডেন্টই, আমিও তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তাহলে আমার ভুল হতেই পারে, স্বাভাবিক। তো আজকে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক। তাহলে কি প্রথমে প্রশ্ন হচ্ছে কি যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? তাহলে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক সমস্যা এবং কার্যকলাপ ব্যক্তিগত দিক থেকে আলোচনা করে, তখন তাকে বলা হবে কি ব্যষ্টিক অর্থনীতি। তারপর হচ্ছে কি অর্থনীতি কাকে বলে? এল রবিনসন বলেছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে কী করবে? বিশ্লেষণ করবে। তারপর হচ্ছে কি আসলে অর্থনীতির যে মৌলিক বা কেন্দ্রীয় সমস্যা রয়েছে সেটা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এখন দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে আমাদের অভাব কি? আমাদের অভাব হচ্ছে অসীম, কিন্তু সম্পদ সীমিত, আর এই সম্পদের এই অপ্রতুলতাকে বলা হবে কি দুষ্প্রাপ্যতা। আর নির্বাচন কি? নির্বাচন হচ্ছে আমাদের এই অসীম অভাব থেকে প্রয়োজনীয় অভাবগুলোকে বাছাই করা হচ্ছে নির্বাচন। আসলে অর্থনীতির যে কেন্দ্রীয় বা মৌলিক সমস্যা এই দুইটা, আসলে যদি এই দুইটা সমস্যা না থাকতো তাহলে অর্থনীতির কোনো সমস্যাই থাকতো না। তারপর পিএস স্যামুয়েলসন অর্থনীতির সমস্যাকে 3 ভাগে ভাগ করে, আর 3 ভাগে ভাগ করে সেটা হচ্ছে কি পণ্য। 1 নম্বর হচ্ছে কি যে কি পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে। এখন কি পণ্য কিভাবে উৎপাদন করা হবে। এখন আমরা জানি যে আমাদের অভাব কি অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই জন্য কী করতে হয়, সমাজের মধ্যে প্রথমেই চিহ্নিত করতে হয় কি পণ্য উৎপাদন করবে। কিন্তু আমাদের অভাবের জন্য, মানে আমাদের অভাব মেটানোর জন্য এরকম হাজারো পণ্য কী করতে হয়, উৎপাদন করতে হয়, কিন্তু এই সীমিত সম্পদের সাহায্যে কিন্তু সকল পণ্য উৎপাদন করা সম্ভব নয়। তাই মৌলিক সমস্যা হচ্ছে কি যে এই পণ্য বাছাই করা, কি পরিমাণ, মানে কি পণ্য কি পরিমাণ উৎপাদন করবে, এটা কি করতে হয়, বাছাই করতে হয়। যেরকম আমরা চিত্রের সাহায্যে দেখতে পারি যে
চিত্রের সাহায্যে আগে একটা কথা বলে রাখি, মানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যদি চিত্র বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা প্রথমে ভূমি অক্ষে কী রয়েছে, তারপর হচ্ছে লম্ব অক্ষে কী রয়েছে, তারপর হচ্ছে একটা রেখা থাকে, এই রেখাকে কী রেখা বলে, আমরা এভাবে শুরু করব। তো আমাদের এই চিত্রটা হচ্ছে পণ্য নির্বাচন সমস্যার একটা চিত্র। তাহলে আমরা আমরা এই চিত্রের মধ্যে ভূমি অক্ষে এক্স পণ্য এবং লম্ব অক্ষে কি ওয়াই পণ্য দেখিয়েছি। আর এ বি রেখা হচ্ছে পিপিসি রেখা। পিপিসি রেখা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কাকে বলে? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে যে রেখার, এই যে আমরা চিত্রের সাহায্যে যদি আমরা সংজ্ঞাটা দিতে হলে আরও সহজ হবে, যে রেখার, এটা কি রেখা, তাহলে যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদের সাহায্যে দুটি পণ্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাকে বলা হবে কি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা তো বললাম যে ভূমি অক্ষ, লম্ব অক্ষ এবং এই রেখাটি কি রেখা। তো আমরা আমাদের কি নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরিমাণ হচ্ছে এ ও বি পরিমাণ সম্পদ। এখন আমরা যদি এই সম্পদের পুরোটাই ব্যবহার করি তাহলে কি আমরা পুরোটার মধ্যে যদি আমরা ওয়াই পণ্য উৎপাদন করি তাহলে ও এ পরিমাণ ওয়াই পণ্য উৎপাদন করতে পারবো, সেক্ষেত্রে কি এক্স পণ্য উৎপাদন করতে পারবো না। আবার যদি শুধু এক্স পণ্য উৎপাদন করি তাহলে ও বি পরিমাণ এক্স পণ্য উৎপাদন করতে পারবো। তারপর হচ্ছে উৎপাদন সংমিশ্রণ যদি এস বিন্দুতে আমরা উৎপাদন করি তাহলে কি এক্স পণ্যের চাইতেও কি ওয়াই পণ্য বেশি পরিমাণ আমরা উৎপাদন করতে পারবো। তারপর উৎপাদন সংমিশ্রণ টি বিন্দুতে যদি আমরা উৎপাদন কাজ পরিচালনা করি তাহলে ওয়াই পণ্যের চাইতেও এক্স পণ্য বেশি উৎপাদন করতে পারবো। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এই দুটি পণ্যের মধ্যে কোন পণ্যটি বেশি উৎপাদন করব, এটা হচ্ছে একটা নির্বাচন সমস্যা। তো আমরা দ্বিতীয় সমস্যাটা দেখি। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে। এখন কিভাবে কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে, তাহলে নির্বাচিত পণ্য, আমরা পণ্য নির্বাচন করলাম। এখন নির্বাচিত পণ্য কোন পদ্ধতিতে বা কিভাবে আমরা উৎপাদন করব। এখন একটি দ্রব্য বা একটি পণ্য উৎপাদন করতে একাধিক বা মানে সীমিত উপকরণ থাকে, যার কারণে একটা সমস্যা। তারপর হচ্ছে একটা পণ্য উৎপাদন করতে একাধিক কলাকৌশল কি ব্যবহার করা যায়। এখন আমরা কোন কৌশল প্রয়োগ করব সেটা হচ্ছে কি একটা নির্বাচন সমস্যা, মানে পদ্ধতি নির্বাচন সমস্যা। যেরকম আমরা যদি উদাহরণ দিই যে 10 একর জমিতে আমরা ধান উৎপাদন করব, সেক্ষেত্রে আমরা লাঙ্গল দিয়েও ধান উৎপাদন করতে পারবো, আবার কি ট্রাকের মাধ্যমেও কি ফসল উৎপাদন করতে পারবো। কিন্তু লাঙ্গল দিয়ে যদি আমরা উৎপাদন করি তাহলে কি সেখানে শ্রম বেশি লাগবে। আবার যদি ট্রাকের মাধ্যমে আমরা উৎপাদন কাজ পরিচালনা করি তাহলে আমাদের মূলধন বেশি লাগবে। এখন আমাদের সমস্যা কি, আমাদের সমস্যা হচ্ছে আমরা কি মূলধন নাকি শ্রম বেশি দিয়ে উৎপাদন কাজ পরিচালনা করব। এখন যে দেশগুলো উন্নত দেশ সেখানে কিন্তু শ্রমের পরিমাণ কম, তাই ওই মূলধনের পরিমাণ বেশি। তো তারা কি করে, তারা কি ওই মূলধন নিবিড় কলাকৌশলী কি ব্যবহার করে থাকে। আর উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর মধ্যে কিন্তু মূলধনের পরিমাণ কম, যার কারণে তারা কি করে, মূলধনের পরিমাণ কম, শ্রমের পরিমাণ বেশি। তারা কি করে শ্রমকে মানে শ্রমনির্ভর কৌশল কি পদ্ধতিটা বেছে নেয়, কারণ তাদের শ্রমিক বেশি, এই জন্য আর কি। তো আমরা যদি চিত্রের মাধ্যমে এটা দেখাই, যে
চিত্র এটা হচ্ছে উৎপাদন পদ্ধতি বাছাই করার একটা সমস্যা। উৎপাদন পদ্ধতি বাছাই করার সমস্যা। তো আমরা লম্ব অক্ষে বা ও এক্স অক্ষে শ্রম এবং ভূমি অক্ষে ও এক্স ভূমি বা ও এক্স অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে মূলধন দেখানো হয়েছে। আর ইপি হচ্ছে সম উৎপাদন রেখা। এখন সম উৎপাদন রেখা কাকে বলে? সম উৎপাদন রেখা হচ্ছে যে রেখার সকল বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, তাকে বলা হবে কি? সম উৎপাদন রেখা। এখন আমরা যদি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে কি 10 একক উৎপাদন করতে পারবো। বি বিন্দুতে উৎপাদন করলেও কি 10 একক পণ্য বা দ্রব্য সামগ্রী উৎপাদন করা যাবে। এখন কথা হচ্ছে মূলধন নাকি শ্রম বেশি দিয়ে আমরা উৎপাদন করব। যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের কি মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম। আবার যদি আমরা বি বিন্দুতে উৎপাদন করি তাহলে ও এন পরিমাণ মূলধন এবং ও এম পরিমাণ শ্রমের প্রয়োজন হবে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে 10 একক পণ্য উৎপাদন করতে আমরা কি মূলধন বেশি লাগাবো নাকি শ্রম বেশি লাগাবো। এই হচ্ছে দ্বিতীয় সমস্যা চলে গেল। তারপর হচ্ছে তৃতীয়টা হচ্ছে কি কার জন্য উৎপাদন করা হবে। এখন পণ্য নির্বাচন করলাম, পণ্য উৎপাদনও করলাম। এখন এই উৎপাদিত পণ্য সমাজের মানুষের মধ্যে কিভাবে বন্টন করব, মানে কাদের জন্য বন্টন করব, কিভাবে বন্টন করব সমাজের মানুষের মধ্যে। আসলে এই বন্টন কাজটা পরিচালনা করার জন্য দুইটা জিনিস লক্ষ্য করতে হয়। একটা হচ্ছে সমবন্টন এবং ন্যায় বিচার। এখন আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি তাহলে সমবন্টন হয় না, আবার যদি সমবন্টন হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। তাই আমাদের সমস্যার সমাধান সমস্যা হচ্ছে এটাই মূলত যে সমবন্টন এবং ন্যায় বিচার এই দুইটার সংমিশ্রণ আমাদেরকে চিহ্নিত করে সমাজের মানুষের মধ্যে কি বন্টন কাজ পরিচালনা করতে হবে। এখন যদি আমরা উদাহরণের সাহায্যে বলি যে ন্যায় বিচার এবং সমবন্টন কিভাবে প্রতিষ্ঠিত হয় না একসাথে, যেরকম 15 জন শ্রমিক ধরো 10 জন শ্রমিক 15 মণ ধান উৎপাদন করলো, তাহলে যদি আমরা সমবন্টন করি তাহলে একজন কত 1.5 মণ করে ধান পাবে। তাহলে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, কারণ সমাজের মধ্যে যে আরো 5 জন লোক আছে তারা তো না খেয়ে মরতে হবে। আবার যদি ন্যায় বিচার করি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে 15 মণ ধান 15 জনকে দিয়ে ফেললাম, তাহলে একজনে 1 মণ করে ধান পেল। কিন্তু এখানে কি সমবন্টন প্রতিষ্ঠিত হলো না। তাই আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে এই ন্যায় বিচার এবং সমবন্টনের মধ্যে কিভাবে আমরা এই দুইটার সংমিশ্রণ যে কোনো একটা চিহ্নিত করে আমরা এই সমস্যা এটাই মূলত সমস্যা। তো এর মাধ্যমে আমরা পিএস এমুলসনের যে 3টে মৌলিক সমস্যা সেটা আমরা শেষ করলাম। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে কি অর্থ ব্যবস্থা। এখন অর্থ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সারা অর্থ ব্যবস্থা হচ্ছে সারা বিশ্বের মধ্যে আমরা 4টা অর্থ ব্যবস্থা লক্ষ্য করি। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামিক অর্থব্যবস্থা। এখন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে? এখন এটা হচ্ছে যে অর্থব্যবস্থার মধ্যে সম্পদের মালিকানা একমাত্র ব্যক্তিরই থাকবে, তখন সেটা একমাত্র ব্যক্তিরই থাকবে এবং সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, সরকার কোনো সম্পদের অধিকার হবে না,
সেটা হবে কি পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এর বিপরীত। কিভাবে? যে সম্পদের মালিকানা থাকবে সরকার, তারা শুধু তারাই মানে সরকারই কি নিয়ন্ত্রণ করবে সব কিছু, তখন হবে কি সেটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তারপর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক, এই দুইটা অ্যাডজাস্ট করা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তারপর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে ইসলামের রীতিনীতি, আইন কানুন, তারপর হচ্ছে হাদিস কোরআন, এগুলোর উপর ভিত্তি করে যে অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা। এখন প্রায় সময়ে এই অর্থব্যবস্থাগুলোর মধ্যে পার্থক্য আসে, সংজ্ঞা আসে। তো আমরা যদি এই অর্থব্যবস্থার গুলোর কয়েকটা ইংটি আমরা মনে রাখতে পারি তাহলে সবচেয়ে বেটার। তাহলে আমরা প্রশ্নগুলো খুব সহজেই আমরা কি আনসার করতে পারবো। যেরকম পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মানে সরকারি ব্যক্তি মালিকানা থাকবে যে অর্থব্যবস্থা। যেরকম আমরা প্রথম দেখতে পারি যে ব্যক্তি মালিকানা থাকবে, মানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে, ভোক্তার স্বাধীনতা থাকবে, ভোক্তা কি ইচ্ছা অনুযায়ী বুক করতে পারবে। তারপর হচ্ছে উৎপাদকের স্বাধীনতা থাকবে, উৎপাদক যারা উৎপাদন কাজ পরিচালনা করে তারা কি তাদের ইচ্ছা অনুযায়ী তারা উৎপাদন কাজ পরিচালনা করবে। তারপর হচ্ছে মুনাফা অর্জন। এই পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে তাদের উদ্দেশ্য থাকবে কি মুনাফা সর্বোচ্চকরণ বা মুনাফা অর্জন করা। তারপর হচ্ছে মুক্তবাজার। মুক্তবাজার কি? মুক্তবাজার হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে মুক্তবাজার লক্ষ্য করা যায়, কারণ মুক্তবাজার হচ্ছে কি যে উৎপাদক ভোক্তা ক্রয় বিক্রেতা ক্রেতা তাদের মধ্যে কি সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, এটা হচ্ছে মুক্তবাজার। তারপর হচ্ছে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, সেটা তো বলে দিলাম। তারপরে হচ্ছে পরিকল্পনা কমিশনের অভাব। এখন যদি আমরা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কয়েকটা ইংটি দেখি তাহলে কি রাষ্ট্রীয় মালিকানা, মানে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকবে তাদের। তারপর হচ্ছে ভোক্তার স্বাধীনতার অভাব, ভোক্তা তখন কি সমাজতান্ত্রিকের মধ্যে ইচ্ছা করলেই সব কিছু বুক করতে পারবে না। তারপর হচ্ছে কি উৎপাদকের স্বাধীনতার অভাব, উৎপাদকের কি তার ইচ্ছা অনুযায়ী সব কিছু উৎপাদন করতে পারবে না, সরকারি আদেশ লাগবে। তারপর হচ্ছে জনগণের কল্যাণ। এখন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি জনগণের কল্যাণ সাধন করা, কারণ এখানে হচ্ছে সম্পদের মালিকানা সরকার থাকে মূলত, তো সরকারের কাজ কি জনগণের কল্যাণ করা। তারপর হচ্ছে নিয়ন্ত্রিত বাজার হচ্ছে কি ভোক্তা উৎপাদনকারী বিক্রেতা ক্রেতা তাদের মধ্যে কি সরকারি হস্তক্ষেপ থাকবে, সরকার এগুলো কি নিয়ন্ত্রণ করবে। তারপর হচ্ছে সরকারি হস্তক্ষেপ আছে। তারপর হচ্ছে পরিকল্পনা কমিশন বিদ্যমান, পরিকল্পনা কমিশন থাকবে, মানে একটা দেশের অর্থ ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় অবশ্যই সেগুলো কি পরিকল্পনা কমিশন এগুলো যেভাবে বলবে এইভাবেই পরিচালনা করতে হবে। তো তারপর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা আমরা কি বলেছিলাম যে পুঁজিবাদী এবং নির্দেশমূলক অর্থব্যবস্থা দুটোটা মিলিয়ে হচ্ছে কি মিশ্র অর্থব্যবস্থা। তাহলে মিশ্র অর্থব্যবস্থার যদি বৈশিষ্ট্য আমরা লিখি তাহলে এই দুইটার বৈশিষ্ট্য থেকে আমরা কি নিতে পারি, যেরকম ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের ব্যক্তি মালিকানাও থাকবে রাষ্ট্রীয় মালিকানাও থাকবে। তারপর হচ্ছে ভোক্তার স্বাধীনতা থাকবে, তারপর হচ্ছে উৎপাদকের স্বাধীনতা থাকবে, জনগণের কল্যাণ থাকবে, তারপর হচ্ছে কি পরিকল্পনা কমিশন বিদ্যমান থাকবে, মুনাফা অর্জন এবং জনগণের কল্যাণ দুইটাই বিদ্যমান থাকবে। তো এই গেল হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তারপর ইসলামী অর্থব্যবস্থা তো সংজ্ঞা দিলে আমি, তো এটা ওইরকম ইম্পর্টেন্ট না, তারপর আমরা ভালো করে পড়ে নেব যদি মনে হয়। তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তো বলে রাখা ভালো, যদি আমার এই ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবে। আমার জন্য দোয়া করবে, আশা করি সবাই ভালো থাকবে। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।